প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ডাক্তার জাহিদুর রহমান। ডাক্তার জাহিদ, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন গত কদিন ধরে ঢাকা দিল্লি একটা টানাপোড়েন চলছে। শুধু টানাপোড়েন বললেও কম বলা হয়, আসলে উত্তেজনা চলছে। ঢাকা ভারতীয় হাইকমিশনারকে ডেকে কথা বলেছে, তলব করেছে, এবং আপনি জানেন এটি নিয়ে 6 বার তলব করলো এই অন্তর্বর্তীকালীন সরকার। আপনি আরও জানেন যে আমাদের দূতাবাসগুলোতে কিছু সমস্যা তৈরি করছে উগ্রবাদী হিন্দুরা, এখানে কিছু ঝামেলা হয়েছে। সব মিলিয়ে বড় ধরনের একটা উত্তেজনা, যেটা আমি বলছিলাম টানাপোড়েন যাই বলুন না কেন, হচ্ছে। এবং এটা নিয়ে শুধু আমাদের দেশে মিডিয়া নয়, ভারতীয় মিডিয়াও ব্যাপক প্রতিবেদন প্রকাশ করছে। শুধু তাই নয়, ইন্টারন্যাশনাল মিডিয়া বিষয়টি নজর রাখছে যে আসলে দু দেশের মধ্যে হঠাৎ করে উত্তেজনা হলো, কী পরিণতি হয়। গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর থেকে আসলে বাংলাদেশের সাথে ভারতের ন্যূনতম ওয়ার্কিং রিলেশনশিপটা ছিল না। এটা আমাদের প্রেডিক্টেবল ছিল, যদিও হওয়ার কথা ছিল উল্টো, যে বাস্তবতা হয়েছে সেই বাস্তবতা মেনে নিয়ে ভারত সম্পর্কটাকে নতুন করে আগের মতো শেখ হাসিনার সাথে যেমন চাওয়া হয়েছিল সেরকম না, কিন্তু একটা ওয়ার্কিং রিলেশনস চালিয়ে যাওয়া দরকার ছিল। কিন্তু ভারত প্রথম থেকে আমাদের বিরুদ্ধে কোয়ার্সিভ স্টেপস নেওয়া শুরু করেছে, আমাদের ভিসা রেস্ট্রিক্ট করা, মানে এমনকি আমি সবই বাদ দিই, মেডিকেল ভিসার সাথে কিছু ব্যবসার বাইরেও কিছু মানবিকতার ব্যাপার আছে। একটা মানুষ কেমন একটা দুটো সাইকেল দিয়েছে, আমি চিনি ব্যক্তিগতভাবে এমন মানুষ, তিনি অন্য একটি ট্রিটমেন্টের একটা স্টেজ পর্যন্ত হয়েছে, যেতে পারছেন না, ব্যবসা বাণিজ্য সহ সবই বাদই দিলাম। সো ভারত এই স্টেপগুলো নেওয়া শুরু করেছে। আর যেটা বাংলাদেশে হয়েছে এটা ন্যাচারাল। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে আমরা হয়তো আমাদের উত্তেজনা, রাগ, ক্রোধ, ক্ষোভ সীমা লঙ্ঘন করেছে, কিন্তু এটা বুঝতে হবে দীর্ঘদিন যখন আপনার একটা ক্ষোভ পুঞ্জীভূত হয়ে থাকে তখন বহিঃপ্রকাশ কিছুটা এক্সট্রিম হতেই পারে, এটাকে মানে সাধারণ জনগণের। কিন্তু আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে আমি কখনোই মনে করতে পারি না যে আমরা এমন কিছু বলেছি, এমন কিছু করেছি যেটা আসলে কূটনৈতিক ভব্যতা সীমা লঙ্ঘন করে। যেটা করা হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে, ডক্টর ইউনূস, আমি আপনার এই অনুষ্ঠানেও বলে গেছি, এটাই একটা সার্বভৌম স্বাধীন দেশের সরকার প্রধানের করা দরকার, যে আমি একটা সার্বভৌম স্বাধীন দেশের সরকার প্রধান, আমার দেশের আত্মমর্যাদা আছে, আমি সেটাকে মানে ইনট্যাক্ট রাখতে চাই। শেখ হাসিনা যা করেছেন ওটা ফরএভার বাংলাদেশে আর হবে না, কিন্তু এটাই ভারতের পছন্দ হয়নি। তো ফলে যেটা হলো, কোনো না কোনো সময় কোনো না কোনো অজুহাতে ভারত চেষ্টা করেছে বাংলাদেশের সাথে ঝামেলা করতে। কারণটা হচ্ছে এই, মানে আপনি যদি কোনো একটা জায়গায় পরাজিত হন, শেখ হাসিনার পরাজয় মানে কিন্তু ভারতের ফরেন পলিসির একেবারে শেষ পরাজয়। মানে আমরা প্রচুর আলোচনা করেছি যে সাউথ এশিয়াতে তার কোথাও আর কোনো জায়গা ছিল না। তার ফরেন পলিসি হয়তো দেখাতো, তার বিশেষ করে নিরাপত্তা উপদেষ্টা দেখাতেন যে বাংলাদেশ আমরা এইরকম কবজা করে ফেলেছি, আমার সব স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশ ভারতের জন্য হয়তো সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, এবং দেখালো যে আমি তো প্রায় কলোনি বানিয়ে ফেলেছি, এটাকে প্রায় করদ রাজ্য বানিয়ে ফেলেছি। সো অন্যখানে ফেল করি আর যাই করি, এইখানে তো আমরা বিরাট সফল। কিন্তু দেখা গেল এটা যখন হাতছাড়া হয়েছে, এটা তার ফেইলিয়ার। এখন সেই জায়গায় দাঁড়িয়ে ভারত কী করতে পারতো? আমরা প্রায় বলি ভারত সেটা করতে পারতো যেটা চীন করছে। চীন শেখ হাসিনার সাথে খুবই অ্যালাইন্ড হয়েছে। 18 সালের নির্বাচনের কারসাজির সাথে চীনেরও ইনভলভমেন্ট আছে, এই আলাপ আছে বাংলাদেশে। প্রতিযোগিতা হতো কে আগে জানাবে। তো সে চায় না শেখ হাসিনার পতনের পর মুহূর্তেই যারা গণ অভ্যুত্থানের শক্তি আছে তাদের সাথে সম্পর্ক বিল্ড আপ করেছে, তাদেরকে দেশে নিয়ে গেছে, তারা তাদের নেতাদের সাথে বসেছেন, মানে পরাশক্তি এটাই করে। মানে ভারতের আচরণ দেখলে আমরা স্কুলে থাকতে এরকম করতাম, আড়ি নিতাম, আড়ি নিয়েছি তো নিয়েছি, ওই আড়ি আর ভাঙবো না, এরকম একটা বোধ না। পরাশক্তি, এই জন্য বলি ভারত আসলে পরাশক্তি কখনো হবে কি না, সম্ভব কিনা প্রশ্ন আসবে, কারণ পরাশক্তির ইগো থাকতে হয় না। শেখ হাসিনাকে রেখেছেন, শেখ হাসিনা সার্ভ করেছে, শেখ হাসিনাকে না দিলেন, কিন্তু শেখ হাসিনা ওখানে বসে যা করছেন সেগুলো থামানো উচিত ছিল, এবং সরকারের সাথে একটা ওয়ার্কিং রিলেশন। সম্প্রতি বিনা স্বীকৃতির একটা বক্তব্য আপনি নিশ্চয়ই দেখেছেন। তাকে একজন প্রশ্ন করেছিল যে শেখ হাসিনা তো আমাদের জন্য বার্ডেন, কোনো মুসলিম দেশ তাকে গ্রহণ করেনি, অন্য কোনো দেশে তাকে পাঠিয়ে দেওয়া যায় কিনা। এটা কিন্তু তীব্র প্রতিবাদ করেছেন যে ফ্রেন্ড ইজ ফ্রেন্ড, এভরি টাইম ফ্রেন্ড ইত্যাদি বলেছেন বিনা স্বীকৃতি। আমি একটা জিনিস সত্যিকার অর্থে তার জায়গা থেকে মনে করি যে উনি আসলে ঠিক ভুল না, আসলে ফ্রেন্ড না, শেখ হাসিনা তাদের ফ্রেন্ড ছিল না, ওদের মধ্যে মাস্টার অ্যান্ড স্লেভের সম্পর্ক ছিল, কৃতদাস এবং মালিকের সম্পর্ক। এখন শেখ হাসিনাকে যদি অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হতো ভারতে না রেখে, এবং সেটা নিয়ে যদি কনফিউশন তৈরি করতো, তাহলে ভারত আসলে কি চায় আমি একটু এভাবে যদি চিন্তা করি, এই ফরেন পলিসি ভালো বা খারাপ ডিবেট করতে পারি আমরা এটাকে স্টুপিডিটি মনে করি। স্টুপিডিটি শব্দটা ইনফ্যাক্ট কনসিয়াসলি বলছি। কেউ বলবে ভারত এত বড় দেশ, তাহলে তুমি তাই করেছো, একদম তাই। কিন্তু সে কি চায়? সে চায় প্রত্যেকটা দেশে তার মতো করে এরকম একজন করে স্লেভ বসাবে। এখন শেখ হাসিনাকে যদি তারা সেভাবে ট্রিট না করে,
বাংলাদেশে শুধু না, এই রিজিয়নে আরেকটা স্লেভ কি সে খুঁজে পাবে? আস্থা কমে যাবে। খুব স্বাভাবিক যে আমার যদি পতন হয় তাহলে কি হবে। তো ইন্ডিয়া ক্যান নট অ্যাফোর্ড দ্যাট। কিন্তু আমি বলছি ইন্ডিয়া যেটা করতে পারতো শেখ হাসিনা মুখ বন্ধ করতে পারতো। এই যে এখনো বসে বসে তিনি হুমকি দিচ্ছেন, ভারতের গুরুত্বপূর্ণ লোকজন এটার বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু তারা এটা শুনছে না। এটা বন্ধ করা যেতে পারে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই যে সংবাদ সংস্থাটি আছে, যেটা আসলে বলা হয় এটা চালায়, জি, সেখানে কিন্তু এটা রিয়েকশন দিয়েছে ঠিক আছে না? জি, দেখেছি। তো যে কথাটা বলছিলাম, এখন যেহেতু সম্পর্কটাকে ওয়ার্কিং রিলেশনের দিকে নিয়ে যায় নাই, তাই খুব স্বাভাবিকভাবেই দু দেশেরই দুই পক্ষে, ওদের তো আসলে একটা উগ্রবাদী সরকারই ক্ষমতায় আছে, ওদের সরকারটাই তাই, আর আমাদের দেশেও কিছু উগ্রবাদী এলিমেন্টস আছে যারা নানান কিছু ঘটায়। এই প্রসঙ্গে আমি একটু উল্লেখ করতে চাই, আমি দীর্ঘদিন থেকে একটা জিনিস বলছি এবং একটা জিনিস অনুমান করছি, বাংলাদেশে ধর্মের নামে, মানে এটা ধর্মীয় লোকজন না, ধর্মের নামে নানা রকম ভ্যান্ডালিজম হয়েছে। এগুলোর একটা বিরাট বিরাট ইনভলভমেন্ট ভারতের আছে বলে আমি বিশ্বাস করি। ধরুন ময়মনসিংহে যে ব্যক্তিকে, হিন্দু ভদ্রলোককে পিটিয়ে হত্যা করে পুড়িয়ে দেওয়া হলো, আমি আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে ওটার সাথে সাথেই একটা কথা বলেছিলাম, এটা মোদির হয়ে কাজটা করছে। আমি একদমই ভাবে ধর্ম ব্যাপারটা ছিল না, আপনি খেয়াল করেছেন? জি, সেখানে এটা ইউনিয়নগত ব্যাপার, এটা ফ্যাক্টরিয়াটের ব্যাপার ছিল। একদম তাই, একদম তাই। তার ভাই কিন্তু বলেছে যে আমার ভাই প্রমোশন চাইতে হওয়ার ঘটনার থেকে কেন্দ্র করে এটা হয়েছে। তবে আমি এই আলাপটা সাধারণত করতে চাই না, কারণ আমরা ধরে নিলাম যে এই ভদ্রলোক ধর্ম অবমাননা করেছে, আসলে করে না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি ধরে নিলাম করেছে, ডাজন্ট মিন আপনি ওকে পিটিয়ে মেরে ফেলতে পারেন। তো আমাদের সমাজে এই আলাপটা হতে হবে, কেউ যদি এটা করে থাকে তাকে নিয়ে আইন বা সিস্টেমটা কি সেটা ফলো করবে। কিন্তু যখন আপনাকে হিন্দুকে মেরে পিটিয়ে এবং এরপর পুড়িয়ে দেন, এই যে হিন্দু যে সংগঠনগুলো হিন্দুত্ববাদী, হিন্দু বলাটা ঠিক না, এগুলো প্রত্যেকটা তো আসলে ওইটাকেই কারণ দেখাচ্ছে। এর আগে হাই কমিশন যখন ঘেরাও করতে গেছে তখনও দ্যাট ওয়াজ দ্য রিজন। সো আপনি তো বাংলাদেশের মধ্যে কিছু এলিমেন্ট আছে, তারাও তো এরকম কিছু অস্ত্র তুলে দিচ্ছে। এখন এই এলিমেন্টগুলি তাদের হয়ে কাজ করছে। আমি 100% নিশ্চিত ধর্মের নামে সোকল্ড তৌহিদি জনতা, মানে তৌহিদি জনতা যার মধ্যে সত্যিকার অর্থে তৌহিদ আছে, তিনি না এগুলো করেন না। জাস্ট একটা ব্যানার নিবেন, এরপর আপনি নানান রকম, এটা তো হয় হিন্দুর ওপরে আক্রমণের কথা, অন্যান্য জায়গায় যেখানে আপনি আসলে এক ধরনের উগ্রবাদ দেখান, মাজার ভেঙে ফেলেন, আপনি গান হতে দেবেন না, বাউলদেরকে পেটাবেন, এগুলো হিন্দুদের ওপরে না হলেও এই যে বাংলাদেশে একটা এক্সট্রিমিজম মাথা চাড়া দিচ্ছে। আপনার এই প্রোগ্রামে আমি বলে গেছি আগেও, 26 সালে নির্বাচন আছে পশ্চিমবঙ্গের, মানে নরেন্দ্র মোদী সম্ভবত ভারতের প্রধানমন্ত্রী হয়ে যত খুশি হয়েছেন, পশ্চিমবঙ্গে যদি বিজেপিকে ক্ষমতায় আনতে পারেন, আমার ধারণা তার চেয়ে কম খুশি হবে, আমার মনে বেশিও হতে পারে, এটা ইগো হয়ে গেছে। গত নির্বাচনে তিনি কোভিড প্রটোকল ভেঙে 18-19 বার এসছেন। অমিত শাহ, যোগী আদিত্যনাথ 21 বার। আচ্ছা, আদিত্যনাথ এবং অমিত শাহ ওখানে বসেছিল, বাট দে ফেইলড আটারলি। সামনে নির্বাচন আছে, তো আমাদের এখানে এই র্যাডিকালাইজেশন যত বেশি দেখানো যাবে, ওটা পশ্চিমবঙ্গে আপনি দেখবেন শুভেন্দু এখন সকাল বিকাল শোরগোল করছে, মাঝখানে চুপ ছিল। আমি এই কারণেই বলছি, শুধু এই আমাদের নির্বাচন না, তাদের নির্বাচনের আগ পর্যন্ত ক্রমাগত এই ধরনের উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে, এবং আমরা কেউ বোকার মতোই ফাঁদে পা দেই। আবার একটা অংশ জেনে শুনে এটা করছে, দে আর ফান্ডেড, আমি একেবারে কনফিডেন্টলি মনে করি। আর অনেকে এই ধরনের একটা শোরগোল উঠলে এসে হাজির হয়, তারা এসে এই পারপাস সার্ভ করছে। সো আমাদের দিক থেকেও কিছু এক্সট্রিম জায়গা বা ঘটনা তৈরি হচ্ছে, ফলে পরিস্থিতিতে এই জায়গায় গেছে। আমরা দুই দেশই আগে থেকে উত্তেজনার মধ্যে ছিলাম। আপনি জানেন যে অনির্দিষ্টকালের জন্য নয়াদিল্লির ভিসা কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শুধু নয়াদিল্লি নয়, সেটা আগরতলা হয়েছে, গুয়াহাটিতেও বাংলাদেশের সিদ্ধান্ত নিয়েছে। আর ঢাকা ভারতীয়দের আপাতত ভিসা দিচ্ছে না, এটা হলো ফাইনাল। আপনি জানেন যে এর আগে ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল নয়াদিল্লি। বাংলাদেশের সিদ্ধান্তকে ভারতীয় মিডিয়া ঢাকার পাল্টা চাপ এই ধরনের শব্দ ব্যবহার করছে। আমরা বলতে পারি যে বাংলাদেশ এই প্রথমবার ভারতের সিদ্ধান্তের জবাবে সমমর্যাদার প্রতিক্রিয়া দেখালো। একে কি কূটনৈতিক টার্নিং পয়েন্ট বলা যায়? যদি এটা সাস্টেইন করে, আমি রিপিটেশন হবে অনেক আগে আপনার এখানে ইস্যু বিষয় নিয়ে যখন কথা হয়েছে, যেটা ডক্টর ইউনূসের এই একটা জায়গার জন্য বাংলাদেশের ডক্টর ইউনূসকে মনে রাখতে হবে, তার সব ব্যর্থতার পরও, যে তিনি বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বিশেষ করে ভারতের প্রতি পররাষ্ট্রনীতির একটা বেঞ্চমার্ক তৈরি করে দিয়ে গেছেন। কখনো ছাড় দেবো, ডক্টর ইউনূসই কিন্তু মোদির সাথে সাক্ষাৎ করার আগ্রহ নিজে প্রকাশ করেছেন, বসতে চেয়েছেন। কূটনীতি এরকম, অনেকে আবার চায় যুদ্ধ বাঁধিয়ে দিই আমরা,
কূটনীতিভাবে হয় না। না, আপনি মাঝে মাঝে টাফ স্টেপ নেবেন, নিয়ে আসলে দেখাবেন আমি কিন্তু আসলে তোমার স্লেভ হতে চাই না, right. মানে আমি 100% না, আমি 20% হাসিনাও হব না। এটা মাথায় রাখতে হবে। সো বাংলাদেশকে এটা কন্টিনিউ করে যেতে হবে, এটা টার্নিং পয়েন্ট হতে হবে। যদি, এখানে একটা যদি আছে, যদি বাংলাদেশে ভবিষ্যতেও নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়, আমি একটা সিচুয়েশন আপনাকে বোঝাই। একটা নির্বাচন হলো, ধরে নিলাম বিএনপি ক্ষমতায় এসছে, ধরে নিলাম জনাব তারেক রহমান প্রাইম মিনিস্টার হয়েছেন, ধরে নিলাম, সব ধরে নিলাম বলে বলছি, তিনি চান আগামীতে একটা জেনুইন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হবে। এবার আপনি চিন্তা করেন তো, জনাব তারেক রহমান চাইলেও শেখ হাসিনার অর্ধেক হতে পারবেন? কঠিন হবে, অসম্ভব হবে, কারণ উনি ওর পরের ভোটেই হারবেন। ওনার প্রতিপক্ষ ওনার এটা ব্যবহার করে ইভেন মানুষ রাস্তায় নেমে তাকে ক্ষমতাচ্যুত করারও চিন্তা করতে পারে। তাহলে যতদিন গণতান্ত্রিক বাংলাদেশ থাকবে, কারো পক্ষে আসলে শেখ হাসিনার অর্ধেক বা 25% হওয়া সম্ভব না। রাজনীতি কিন্তু পাল্টে গেছে এবং জনাব তারেক রহমান সেটা স্বীকৃতি দিয়েছেন। আমি একটা ইন্টারেস্টিং তথ্য বলি, এতক্ষণ তো মানে ধরে নেই বলছিলাম। বিবিসি বাংলার সাথে একটা ইন্টারভিউ হয়েছিল, সেখানে শেখ হাসিনার ব্যাপারে বলছে যে তাকে যে ফেরত দিচ্ছে না, তাতে তো বাংলাদেশের জনগণের সাথে, মানুষের সাথে সম্পর্ক শীতল হয়ে আছে, আপনি যদি ক্ষমতায় আসেন কি হবে? তো উনি বলছেন একটা পর্যায়ে যে এইসব ইস্যুতে যদি বাংলাদেশের জনগণ তাদের সাথে শীতল সম্পর্ক রাখে, আমি বাংলাদেশের জনগণের সাথেই থাকবো। আপনার উপায় নেই, গণতান্ত্রিক ব্যবস্থা থাকলে আপনাকে জনগণের সাথে মতামতকে মূল্য দিতেই হবে। এজন্যই ভারত আসলে চায় শেখ হাসিনারা ক্ষমতায় থাকুক। তখন আপনি একজনের সাথে ডিল করতে পারেন, বলেন তোমাকে আমি ক্ষমতায় রাখবো, তোমাকে আরো কিছু সুযোগ সুবিধা দেব, তুমি আমাকে সব দিয়ে দাও। একটা প্রশ্ন এসছে, বিএনপির প্রসঙ্গ উঠালেন তো, যে এই কূটনৈতিক উত্তেজনার পেছনে আসলে নির্বাচন কি কোনোভাবে ভূমিকা রাখছে কিনা? ভারত কি বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট? বিচারসু কি সেটির প্রতিফলন? বিএনপি বরাবর বলে এসছে যে ভারত একটি নির্দিষ্ট রাজনৈতিক পক্ষকে সুবিধা দিয়েছে। এই পরিস্থিতি কি সেই অভিযোগকে শক্তিশালী করছে? আমি মনে করি, ধরুন আওয়ামী লীগ নির্বাচনে নেই বা কোনো ফর্মে, সেটা শোক আবার আলোচনা করছে, এটা একটু বলে রাখি, সেটা হলো আসলে নির্বাচনে কেউ না থাকা মানে সে কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া। একদম একদম। সো ভারত যেটা চেয়েছিল আওয়ামী লীগ নির্বাচনে থাকুক, বা সো কল্ড রিফাইন্ড আওয়ামী লীগ একটা থাকুক, কোনোটাই থাকছে না অন্তত এই নির্বাচনে, এটা নিশ্চিত। এটা যখন নিশ্চিত হয়ে গেল, ভারতের জন্য আসলে এই নির্বাচন নিয়ে যার মুখে মুখে তারা আগ্রহ দেখাচ্ছেন এবং এখনও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা তারা বলে যান, এই কয়েকদিন আগেও বলেছেন। এই প্রসঙ্গে একটা মজার অভিজ্ঞতার কথা বলি। আমাদের 24 সালের তথাকথিত নির্বাচন হয়েছিল 7 জানুয়ারি। 5 জানুয়ারি দিল্লির একটা ব্রিফিং ছিল, এই মিস্টার জয়সওয়াল এখন যে ব্রিফিং করেন উনি তখন ওই মুখপাত্র ছিলেন। ওটার হেডলাইন পত্রিকা আমি খুঁজতেই গিয়েছিলাম, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। 5 তারিখেও একই কথা বলেছেন, আর এখন নির্বাচন হতে হবে, কেমন নির্বাচন হতে হবে সেটাও তারা ঠিক করে দিচ্ছেন। আচ্ছা, তো ফলে আওয়ামী লীগ যেহেতু থাকছে না, এই নির্বাচনের মাধ্যমে আসলে যারা ক্ষমতায় আসবে তারা এটাও বুঝতে পারেন যে এটা লাভ তাদের হবে না, সে কারণে তারা এই ধরনের কোয়ার্সিভ স্টেপস নিচ্ছেন। আর একটা কথা আমি বলে দেই, এই নির্বাচনের মাধ্যমে যে দলই ক্ষমতায় আসুক, বিএনপি আসুক, জামায়াত আসুক, এনসিপি আসুক, হোয়াট এভার দ্য পার্টি ইজ, ভবিষ্যতে শেখ হাসিনার মতো কিছু করতে পারবে না, কাছাকাছিও পারবে না। কোনো বিশ্লেষক বলছেন যে ঢাকার যে এই সিদ্ধান্ত এবং দিল্লি যে ধরনের রিয়েকশন দেখাচ্ছে, সব মিলিয়ে ভারত বিরোধী জনমতকে আরো শক্তিশালী করবে। আর তারা একটু আশাবাদ ব্যক্ত করে আরেকটু এগিয়ে গিয়ে বলেছেন যে দক্ষিণ এশিয়া বাংলাদেশ ধীরে ধীরে একটি স্বাধীন কূটনৈতিক কণ্ঠ হয়ে দাঁড়িয়েছে। আপনার কি মতামত? ওই যে বলছিলাম, এখন পর্যন্ত তো তাই, এবং ভবিষ্যতে এটা ছাড়া উপায় নেই। না, এই সমস্ত ঘটনা তো আসলে বাংলাদেশের জনমতকে আরো বেশি ভারত বিরোধী করে তুলবে। খুব স্বাভাবিক। আমি এই প্রসঙ্গে একটু যোগ করি, আমার খুব অনেকেরই খুব পছন্দের বই ম্যাকিয়াভেলির প্রিন্স। উনি প্রিন্স দেশ নিয়ে আলোচনা করেন, প্রিন্সকে পরামর্শ দিচ্ছেন। একটা বিখ্যাত উক্তি আছে এরকম, আমরা ওইটাকে খণ্ডিতভাবে ব্যবহার করি। উক্তিটার বাংলা এরকম যে, তোমাকে কেউ ভালোবাসে বা শ্রদ্ধা করে আর যদি ভয় পায়, তুমি ভয় পায় এটা নিও। প্রিন্স আসলে এটা বলেনি, এটা অর্ধেক বলছে, যদি দুটোই না পাও, তার মানে প্রিন্স বলছে এটা সবচেয়ে ভালো যে তোমাকে ভালোবাসবে, ভয়ও পাবে, কিন্তু যদি একটা হয় তাহলে তুমি ভয় পাওয়াটা নিও। ও তো প্র্যাকটিক্যাল কথাবার্তা বলেছে, প্রিন্স কিন্তু কোনো এথিক্যাল কথা বলেনি। কারণ শুধু শ্রদ্ধা কাউকে যদি পাও তুমি দেশ চালাইতে পারবে না। আচ্ছা, তারপর প্রিন্স বলছেন ভেরি ইম্পর্টেন্ট, ভয় পাওয়ানোটা ইজ এ রিস্কি গেম। তুমি ভয় পাওয়াতে গিয়ে যদি তার মধ্যে ঘৃণা উৎপাদন করে ফেলো, তুমি বিপদে আছো। সম্ভবত দিল্লি সেটাই করে। আমি ঠিক সেই কথাটাই বলতে যাচ্ছি, এটা ব্যক্তি না হলে একদম তাই। দিল্লি ঘৃণা উৎপাদন করে ফেলেছে আমাদের মধ্যে, আমাদের শ্রদ্ধা দূরে থাকুক, ভয়ও না, বেশ আগে এটা ঘৃণা হয়ে গেছে।
আপনি ঘৃণা যদি উৎপাদন করেন তখন আসলে মানুষের হিতাহিত জ্ঞান থাকবে, সেটা আপনাকে বুঝতে হবে এবং আপনার ধ্বংস চাইবে, আপনার ক্ষতি চাইবে। ইললজিক্যাল হলে চাইবে, এতে আপনি নিজে ধ্বংস হতে পারেন, কিন্তু সে এভাবে কাজ করবে। সো এটা আগেই হয়ে গেছে। 5 আগস্টের পরবর্তী সময় উচিত ছিল এটাকে কীভাবে আপনি রিকভার করতে পারেন। কারণ শেখ হাসিনা বাংলাদেশে আসলে আর আসবে না। এটা এই বাস্তবতা যদি একটা দেশ না বোঝে, আমরা মারামারি করতে পারি, আমরা গৃহযুদ্ধ করতে পারি, বাট শেখ হাসিনা আসবে না, ফুল স্টপ। শেখ পরিবারের কেউ বাংলাদেশে বহু বছর ঢুকতে পারবে না। শেখ হাসিনা পালিয়ে গেছে, একটু অপ্রাসঙ্গিক হলেও বলি। কেউ কেউ বলছেন জেলে না হোক, ওনাকে যদি ক্যান্টনমেন্টে রাখা হতো তাহলে তো উনি সিকিউর রেখে বিচার করতে পারতাম। আমি কনফিডেন্ট 5 তারিখ লোকজন ক্যান্টনমেন্ট তছনছ করে ফেলতো। সো এই পরিমাণ ঘৃণা শেখ হাসিনা উৎপাদন করেছিল। এখন তো ভারত তো বুঝতে হবে, ভারতের তো বুঝতে হবে যে একে দিয়ে হবে না। সো আপনি নতুন বাস্তবতা মেনে নেন, বাস্তবতা মেনে নিয়ে আপনি কাজ করেন, কিন্তু সে না করে উল্টা আবার শেখ হাসিনাকে দিয়ে যা যা করাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে ভারতেও এই আলাপটা হয়েছে। 14 সাল পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের কপালে যত খারাপই ঘটছে প্রত্যেকটাই শেখ হাসিনার গালি দেওয়ার সাথে সাথে মানুষ গালি দিয়েছে, ক্ষুব্ধ হয়েছে, ঘৃণা করেছে, ঠিক সেটার একটা হিস্সা ভারতের কাছে অটোমেটিকলি চলে গেছে যে তুমি ওকে ক্ষমতায় রেখেছো। এটা আমরা তাত্ত্বিকভাবে এভাবে বলতে পারি, আমার দেশের মানুষই যখন আমাকে ধ্বংস করে ভারত তো সেটা সুযোগ নেবেই, কিন্তু মানুষের ইমোশন এভাবে কাজ করে না, মানুষের ইমোশন ওভাবেই কাজ করে। ঠিক একইভাবে এখন শেখ হাসিনা যখন প্রতিদিন, প্রায় প্রতিদিন কিন্তু উনি এখন কথা বলেন, হুমকি দেন, একে মারবো, তাকে ধরবো, ওটা করো, সেটা করো, সব শেষ করে ফেলবো, গালিগালাজ করেন, হুমকি দিচ্ছেন, প্রত্যেকটার সাথে আবার আমরা ভারতকেই রিলেট করছি। সো এই ঘৃণা আসলে বাড়ছে এবং ভারত স্ট্র্যাটেজিকলি ভুল করেই যাচ্ছে। একটু মজার একটা জিনিস যোগ করি, শশী থারুর ওনাদের দেশের পার্লামেন্টারি যে কমিটি আছে, স্ট্যান্ডিং কমিটি, সেটার ফরেন অ্যাফেয়ার্স বিষয়ক হেড, তারা কিন্তু একটা রিপোর্ট দিয়েছে এই কয়েকদিন আগে, ভারতের পত্রপত্রিকায় এটাই লেখা হয়েছে। এখানে বাংলাদেশে নানান কিছু তারা আইডেন্টিফাই করেছেন, যেখানে চায়না পাকিস্তানের ফুটপ্রিন্ট বাড়ছে, এখানে ভারতের প্রতি ক্ষোভ বাড়ছে, এখানে তারা বলছে রাইট র্যাডিক্যাল এলিমেন্টস মাথাচাড়া দিচ্ছে। পুরো রিপোর্টটা হাতে পাইনি, ওদের পত্রপত্রিকা যতদূর পেয়েছি, কিন্তু টোনের মধ্যে খানিকটা ছিল যে ভারতে যে বাংলাদেশের সাথে ডিসএনগেজমেন্ট করেছে এটা ভালো হয়নি ছিল। হ্যাঁ, তার মানেটা হচ্ছে স্বাভাবিক, আপনি আমার সাথেই ঝামেলা করে বেড়াবেন। ধরুন আমরা এখন পেঁয়াজ আনছি না, বাদ দিই, পেঁয়াজ তো আমরা অনেক আগে থেকেই সরে এসেছি। তুলা, ভারতের যে তুলার জায়গায় আমরা এখন অল্টারনেটিভ সোর্সিং করছি, এখন যেহেতু করে ফেলছি, তাদের তুলার উৎপাদন এবং সেটা বিক্রিতে প্রবলেম তৈরি হয়ে গেছে, খুবই প্রবলেম হচ্ছে। গুজরাটে তো খুবই প্রবলেম হচ্ছে তুলা নিয়ে। একদম তাই হবেই। মানে বলা হয় ব্যবসায় না বিক্রেতা বিষয় না, ক্রেতা লক্ষ্মী। ব্যবসায়ীরা বলেই সবসময়, ভাই আপনি টাকা থাকলে আপনি বিক্রেতা খুঁজে পাবেন, 2 টাকা বেশি লাগতে পারে, কিন্তু আমাদের তো আত্মসম্মান বোধ আছে, আমাদের ইগো আছে, এবং সেগুলো সব হারাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম এই যে স্ট্র্যাটেজিক যেসব ফুটপ্রিন্ট চায়না পাকিস্তানে বাড়ছে, অনেক ক্ষেত্রে টার্কির কথা হচ্ছে, টার্কি তো ভারতের সাথে যথেষ্ট শত্রুভাবাপন্ন। সো ভারত যখন এখান থেকে সরে যাবে, টার্কি তার মতো করে সুবিধা দিয়ে, এই সুবিধা দেওয়ার মাধ্যমে সেখানে ঢোকার চেষ্টা করবে। তো এগুলো হচ্ছে, এগুলো ঘটছে, এবং তাদের এই স্টুপিডিটির মাসুল তারা দেবে, আর এটা দেখাই যাচ্ছে, এবং তাদের নিজেদের এই ধরনের রেকগনিশন আছে, তারা তারপর এটাকে কতটুকু কগনিজেন্সে নেয় আমরা নিশ্চিত না। একটা কথা বলি আপনাকে, সেটা হলো যে এই যে উত্তেজনা চলছে বিশেষ করে ভিসাকে কেন্দ্র করে, এখন মূলত ভিসার উপরে চলে আসছে বিষয়টা, ফোকাসটা হচ্ছে এই যে ভিসা নিয়ে যে লড়াইটা হচ্ছে এখন, এবং এটাকে অনেকে ধরছে যে ঢাকা দিল্লির একটা সম্পর্কের দীর্ঘমেয়াদী একটা ফাটল তৈরি করছে। এই উত্তেজনা যদি বাড়ে আরো বা অব্যাহত থাকে, বা এখন যতটুকু আছে এই অবস্থা থাকে, তাহলে লাভবান কে হবে? মোদির বিজেপি নাকি বিএনপি নাকি জামাত? এই ধরনের একটা প্রশ্ন কিন্তু নানান মহলে উঠছে। আমি মনে করি বাংলাদেশের সাথে যে ভারতের ক্রাইসিস হচ্ছে, এটা দিয়ে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের খুব বেশি বেনিফিট আপাতত নেই, তবে ভারতের আছে। এই উত্তেজনাটা ভারত এসকালেট করতে চায়। এই জন্য আমি বলছি যে আমাদের উচিত হবে না ভারতের ফাঁদে পা দেয়া, কারণ আরও অনেক খারাপ কিছু ঘটিয়ে দেওয়ার চেষ্টা থাকতে পারে, আমরা উত্তেজিত হয়ে যেতে পারি। বিশেষ করে হিন্দু কমিউনিটিকে নিয়ে যেহেতু ভারতের খুবই সিরিয়াস রাজনীতি আছে, মাথা ব্যথা নাই, রাজনীতি আছে, দরদও নেই, প্রশ্নই আসে না, আই ডোন্ট বিলিভ ইন দ্যাট। রাজনীতি আছে, সুতরাং এই পরিস্থিতি তৈরি করা হতে পারে। এই ভিসা নিয়ে যা, এই যে উত্তেজনা যা যা হচ্ছে, যা যা নিউজ হচ্ছে, তাতে আমরা রিয়াকশনে যা করছি, ভারত এটাই চায়। আমরা তাদের হাই কমিশনারকে ডাকছি, ওরা এটা ইউজ করবে তাদের মিডিয়ার মাধ্যমে ক্যাম্পেইন। মানে ব্যাপারটা কি হয়, একটা বড় দেশ, আকারে বড়, অর্থনীতিতে বড়, পার ক্যাপিটা অর্থনীতি ভালো না, কিন্তু সাইজে তো বড়।
পরাশক্তি। আমরা ভারতের সমালোচনা করার পরও ভারতের অ্যাটম বোমা শুধু থাকে না, সে নিজ প্রযুক্তিতে মঙ্গলে যান টান পাঠায়। সো তাদের অনেকগুলো অ্যাচিভমেন্টের জায়গা আছে, ওই জাতির কিছু মানে ইগো আছে। এখন বাংলাদেশ যখন যতই এগুলো করবে ততই ভারতের ওই র্যাডিক্যালাইজ করার জন্য তাদেরকে এটা, ওরা তো মানে মোদী সরকারকে ফ্যাসিস্ট সরকার বলে মনে করি, বিজেপি একটা ফ্যাসিস্ট দল। সো ফ্যাসিস্ট দল যেটা করে এক ধরনের ন্যাশনালিজম, এক্সট্রিম ন্যাশনালিজম দেখায়, সে দেখায় তার থ্রেট আছে এবং তাদের একজন বিরাট লোক আছে 56 ইঞ্চি বুকের ছাতির, মোদী রক্ষা করবে। তো থ্রেট কে? থ্রেট পাকিস্তান, থ্রেট চায়না, থ্রেট বাংলাদেশ, মানে একই সাথে মোদী চারদিকে এত থ্রেট নিয়ে ডিল করছেন। সো এটা তারা দেখাতে চায়, ওরা লাভবান হবে। আর বাংলাদেশের কোনো দল লাভবান হবে বলে আমি মনে করি না, কারণ ক্ষমতায় যেহেতু তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার আছে, পয়েন্ট ডক্টর ইউনূস পাবেন। ভবিষ্যতে আমি বলছি, বাংলাদেশ যখনই ভারতের সাথে কোনো নতজানু আচরণ যদি করে কেউ, তখন এই রেফারেন্স আসবে, এই রেফারেন্স কিন্তু আসবে যে দেখেন উনি কিন্তু এটা বলেছেন, আপনি মানে কোনো কিছু ছাড়টার দেন নাই, খুবই চমৎকার লাইন মেনটেন করে কিন্তু শক্ত কথাও বলেছেন সব সময়। সো ওটা উনি লাভবান আছেন। আমাদের কোনো দলের কোনো কিছু নেই। তবে এই কথাটা একটু মনে রাখতে হবে, বাংলাদেশে যেসব দল তুলনামূলকভাবে ছোট তারা বেনিফিটেড হবে। কেন বলছে আপনি খেয়াল করবেন, বিএনপি বা জামায়াত অত্যন্ত এক্সট্রিম কমেন্ট করছে না, এটা করার কথাও না আসলে। যে দলগুলো ক্ষমতার রাজনীতি করবে, ক্ষমতায় যাবে বা তারা ভালো করার সম্ভাবনা আছে, তাদের অনেক হিসাব নিকাশ অবশ্যই অবশ্যই। কিন্তু দেখবেন এনসিপির একজন নাম বলাই যায়, উনি পাবলিকলি কমেন্ট করেছেন, হাসরাত আব্দুল্লাহ, 7 সিস্টার্স, উনি কিন্তু ছোট নেতা না, উনি ওই দলের বেশ বড় সিগনিফিক্যান্ট এবং সবচেয়ে পরিচিত মুখদের মধ্যে একদম টপের কয়েকজনের মধ্যে একজন। তো তিনি কিন্তু বলে ফেলতে পারছেন আমি 7 সিস্টার্স বিচ্ছিন্ন করিয়ে দেবো যদি তোমরা এটা একটা কন্ডিশন দিয়েছেন। কিন্তু আবার দেখবেন এটা বলছে না। সো এই ভারতের সাথে যে ক্রাইসিস, এটাকে কেন্দ্র করে কিছু ছোট দল যারা ইমিডিয়েটলি ক্ষমতায় যাচ্ছে না, তারা তাদের পপুলিজম, তারা তাদের পপুলিস্টে গেইন করতে পারে। আরেকটা বিষয় কিন্তু মৌলিক বিষয় রয়েছে, এটা কিন্তু মাথায় রাখতেই হবে, যদিও দিল্লি রাখতে চায় না। সেটি হলো, একজন খুনি হাসিনা যিনি দণ্ডিত হয়েছেন, উনি দিল্লিতে বসে থাকবেন, বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি দিবেন, আর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবে, এটা কি করে সম্ভব? একেবারেই অসম্ভব। আমি তো একটু প্র্যাকটিক্যাল ব্যাপারটা বোঝার চেষ্টা করি শুরু থেকে। আমি একদম প্রথম দিন থেকে যখন শেখ হাসিনা পালিয়ে গেছেন, আমি গ্লোবাল ফেনোমেনন দিয়ে দেখিয়েছি যে পালিয়ে যায়। শেখ হাসিনাকে রাখা নিয়েও আমি আসলে বুঝতে পারি। আপনার এখানেই বলেছি, দেখেন আবারও শশী থারুরের কথায় আসি। থারুর কিন্তু পোস্ট 5 আগস্ট বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া যা করেছে, বিজেপি যা বলেছে, এটা বিরোধিতা করতেন, যে বাংলাদেশে তোমরা বলছো এগুলো হচ্ছে না। আমি একদিন পার্লামেন্টের বাইরে তার একটা বক্তব্য শুনছিলাম যে বাংলাদেশের লোকজন মন্দির পাহারা দিচ্ছে আমি দেখেছি, এবং দাড়ি টুপিওয়ালা লোকজন দিচ্ছে, মাদ্রাসার লোকজন দিচ্ছে। সো তুমি অহেতুক অ্যাকিউজ করছো, বাড়াবাড়ি করছো, সব সমালোচনা করছেন। কিন্তু হাসিনাকে রাখার ব্যাপারে আবার তারা একমত। তো হাসিনাকে রাখুক, আমি বুঝি তাদের কারণটা। কিন্তু এই যে বললেন যে আপনি এখানে বসে হুমকি দিচ্ছেন, ভারতের একটা মোমেন্ট লাগতো এটা থামানোর জন্য, এটা খুব খারাপ ব্যাপার হয়েছে। ওই যে বললাম, দিনের শেষে ডক্টর ইউনূসের সাথে ঝামেলা করতে গিয়ে আপনি মানুষকে আরও শত্রু করছেন, মানুষের মধ্যে ঘৃণা আরও বেশি বাড়াচ্ছেন, এটা ক্ষতিকর। ঘৃণা হলে হয় কি, ভারতে যেটা করছে আমরাও করব, করার মানসিকতা তৈরি হবে। সেটা হচ্ছে, না হলে হবে কি, জনগণের চাপে রাজনৈতিক দল খুব বেশি সরতে পারবে না, নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ যে আমরা বলি। ভারত কি করলো এতদিন ধরে? তার ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে ক্ষতিকার হয়েছে। ট্রেড ডেফিসিট কার দিকে বেশি? ভারতের। তো তাহলে সে তারপর ওইগুলো করে গেছে, তার ক্ষতি হলো। আমাদেরও খুব বেশি হতে থাকলে সম্পর্ক একদিন স্বাভাবিক হওয়ার চেষ্টাও যদি হয়, মানুষই এই ঘৃণার বশে দেখা যাবে অনেক কিছু করবে। তো এইটা সে ইজিলি করতে পারতো, কিন্তু করে নাই। এবং ভারতের মতো দেশ, তার তো ট্র্যাক রেকর্ড আমরা ফলো করেছি, সে কি করে না করে। একটু উদাহরণ দিই, আমি নেপালের উদাহরণটা সবসময় দিই। মানে একটা দেশ যেটা হিন্দু ধর্মাবলম্বী, এবং পৃথিবীতে ভারতের না, পৃথিবীতে সবচেয়ে পার্সেন্টেজে বেশি হিন্দু হচ্ছে নেপালে। একসময় এটা রাষ্ট্রধর্ম হিন্দু ছিল নেপালে। নেপালে ভারতের রুপি কারেন্সি হিসাবে ইউজ হতো, ইনফর্মালি না, মানে ফর্মাল আইন নেই, কিন্তু আপনি প্রকাশ্যে, এটা কোনো গোপন কিছু ছিল না। নেপালের ভারতের বর্ডারের সমভূমি অঞ্চল, তরাই বলে, এই তরাইয়ের সাথে ভারতের লোকজনের বিয়ে শাদী সহ চলাচল এরকম ছিল, ওখানে বর্ডার বলে কিছু ছিল না। এই নেপাল আপনার শত্রু হয়েছে, আমি কথাটা বলতে গেছি। আপনি এমন কিছু, সেই ভূমিকম্পের পর সেই ব্লকেড, তার কনস্টিটিউশন লেখা নিয়ে এই নেপাল শত্রু হয়েছে। ধরুন বাংলাদেশ সম্পর্কে কি বলে, এরা মুসলমান, এদের হিন্দু বিদ্বেষ আছে, ইত্যাদি ইত্যাদি। তো নেপালে কি হয়েছিল? মালদ্বীপসে ধরলাম মুসলমান, নেপালে কি হয়েছে? নেপাল সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট কেস। আপনার একই দেশের মতো ছিলেন, সেই দেশ এখন আপনাকে শত্রু জ্ঞান করে। এই হচ্ছে ভারত। সো আমরা এই ট্র্যাক রেকর্ডগুলো জানি বলেই ভারতের এই স্টুপিডিটিগুলো হইতে পারে আমরা ধারণাই করেছি। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
ফরাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ডক্টর জাহিদুর রহমান। ডক্টর জাহিদ, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে গত কদিনে কয়েকটা রিপোর্ট ছেপেছে আনন্দবাজার পত্রিকা, এবং আপনি এটাও জানেন যে আনন্দবাজারে যখন দ্বিপাক্ষিক কোনো বিষয় নিয়ে রিপোর্ট করে, সেই রিপোর্টগুলির উৎস কোথা থেকে আসে, কেন করে, আমাদের মোটামুটি জানা আছে। আমি গণমাধ্যম হিসেবে জানি, আপনি অনেকদিন ধরে রাজনীতি বিশ্লেষণ করেন, আপনার খোঁজখবরটা ভালো রাখেন। এই রিপোর্টগুলো কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, সেটা একটা বড় প্রশ্ন আসছে। রিপোর্ট করেছে যে পক্ষপাত নেই, দিল্লির বার্তা ভোটমুখী ঢাকাকে। যে গত ১.৫ দশকে বাংলাদেশে জাতীয় নির্বাচনগুলির সময় ভারত যেভাবে সাড়া দিয়েছে, সাড়া এটা আসলে শব্দ ব্যবহার আর কি, সেটা সে দেশের মানুষের স্মৃতিতে রয়েছে। তার অন্যতম কারণ হলো ভারতের সমর্থন খুব প্রকটভাবে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে থেকেছে ২০০৯ সাল থেকে। যাক, তবু স্বীকার করেছে। এটা হলো একটা বিষয়, যে তারা এটাকে গুরুত্ব দিচ্ছে সামনে নির্বাচনে। এবং আরেকটা বিষয় যেটা খুব বেশি আলোচনা হচ্ছে, গত ১৯ তারিখে তারা এই রিপোর্টটি প্রকাশ করেছিল, সেটা হলো বিএনপিকে নিয়ে রিপোর্টটা প্রকাশ করেছিল। এবং আমরা একটা কথা বলি যে কেউ কেউ বলছেন যে আনন্দবাজার তার প্রতিবেদনে কি লিখেছে সেটির চেয়ে আসলে বেশি গুরুত্বপূর্ণ হলো কেন লিখেছে। একদম এটা হলো, কিন্তু আমাদের জানতেই হবে, আমাদের এই খুঁজটা রাখতে হবে যে সে কেন লিখেছে। তারা অনেকে বলছেন যে বিএনপিকে বিতর্কিত করার জন্য এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত বিএনপি আর প্রতিবাদ বা কোনো প্রতিক্রিয়া দেয়নি, দিলে ভালো হতো, এটাও তারা বলেছেন। এই যে রিপোর্টগুলি হচ্ছে, সব মিলে আসলে কি দাঁড়াচ্ছে? ভারতের রিপোর্ট বাড়তে থাকবে। আমি দু একটা কথা একটু বলি। ভারতের একটা দলের প্রতি পক্ষপাত, এতে না সমস্যা নেই, জি, এটা প্রকাশ্য কম হওয়া ভালো। কিন্তু আপনি কোন দেশে আপনার কোন সরকার, কোন দল ক্ষমতায় থাকলে আপনার সুবিধা হয়, আপনি এটা ভাবতে পারেন। আপনার পলিসি আছে, সেই পলিসির উপরে ডিপেন্ড করে। যেমন ধরেন ভারত, ট্রাম্প ক্ষমতায় না থাকলে সে ভাবছিল বিরাট খুশি হবে, কিন্তু ট্রাম্প ক্ষমতায় না থাকলে তার ভালো হতে পারতো। কারণ ধরুন তার যে কতগুলো ভিসা আছে, H1B ভিসা আছে, বা ট্রেড যে রেস্ট্রিকশন আছে, তো আপনি চাইতে পারেন। আওয়ামী লীগ আসলে আপনার সাথে সম্পর্ক ভালো থাকে, চাইতে পারেন। এটা সব দেশে চাই, কিন্তু একদম সমস্যা হচ্ছে ওদের এই কথাগুলো ভুল। পক্ষপাত থাকায় সমস্যা হয় নাই আমাদের। আপনি একটা দলকে অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য আপনার সর্বশক্তি প্রয়োগ করেছেন, আপনি বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছেন নিঃসন্দেহে। এবং ১৪ সালে আপনি কোনো রাগ ঢাক রাখেন নাই। সুজাতা সিং যখন বাংলাদেশে আসলো, আমি এই প্রসঙ্গে খুবই সমালোচিত ব্যক্তি হুসাইন মোহাম্মদ এরশাদ, আমি এই প্রসঙ্গে আসলে তাকে একটু যোগ্য প্রাপ্য সম্মানটা দিই। এই ভদ্রলোক এটা ফাঁস করে দিয়েছিলেন, সুতরাং আমরা এই তথ্যটা জানতে পেরেছি। দেখা করেছেন তাতেই ধারণা করা যায়, কিন্তু উনি বলে দিয়েছিলেন। তো যেটা বলছিলাম, আপনি নেকেডলি আসলে তাকে অবৈধভাবে ক্ষমতায় থাকতে দিয়েছেন। সো এটা আর পক্ষপাত একই জিনিস না, এটা ক্ল্যারিটি থাকা জরুরি। বিএনপিকে নিয়ে যে মন্তব্যটা করেছে, বিশেষ করে জনাব তারেক রহমান সম্পর্কে একটা রিপোর্ট করেছে, ওখানে আমি খুব অবাক হয়েছে। এটা হেডলাইনে বলা হয়েছিল খালেদা পুত্র, দ্যাট ওয়াজ দ্য ওয়ার্ড। মানে জনাব তারেক রহমান, আমি এটা যে কেউ তার ক্রিটিকরাও বলবেন যে উনি এই দলের যে প্রধান হয়েছেন, উনি বছরের পর বছর নেতৃত্ব দিয়ে, ইভেন বাইরে থেকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, একটা পর্যায়ে ওনার মা জেলে ছিলেন এবং শেষে উনি এতই অসুস্থ নেতৃত্ব দিতে পারেননি, এককভাবে নেতৃত্ব মনে রাখা উচিত ছিল যে তারেক রহমানের যত সমালোচনা হোক, ওনাকে কেন্দ্র করে দলটা একদম সুসংগঠিত ছিল, এবং এই দল ভাঙার জন্য আওয়ামী লীগ হেন চেষ্টা করে নাই, কিন্তু ভাঙে নাই। এখন ওনাকে আলাদা পরিচয় নেই, অবশ্যই আছে, ওনার পরিচয় উনি নিজে তৈরি করেছেন, মানে এগুলো প্রত্যেকটা হিউমিলিয়েট করার জন্য। আবার তার গায়ে ভারতের ট্যাগ দেওয়ার, মানে তার সাথে নাকি ভারতের বিরাট সম্পর্ক তৈরি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেহেতু বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনাটা অনেক বেশি আছে ভারতের, খুব স্বাভাবিকভাবে বাংলাদেশে খালি বিএনপি না, বাংলাদেশে কোনো একটা শক্তিশালী সরকার, একটু বুঝতে হবে, ধরুন কোনো একটা সরকার কোনো রকমে নির্বাচন হলে কোনো রকমের সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে বা পেল না, আর কারো সাহায্য লাগছে, মানে দুর্বল সরকার ভারতের জন্য সুবিধা। যদি সে শেখ হাসিনা না পায়, অন্তত দুর্বল সরকার চায়। সো সরকার যত দুর্বল হবে, শক্তিশালী হবে না, সেটা তাকে চাপ দেওয়ার জন্য, তার স্বার্থ সিদ্ধির জন্য সুবিধা হবে বলে মনে করে। আমি মনে করি এই জন্যই তাকে স্টিগমাটাইজ করার চেষ্টা করেছে, যাতে সে খুব বেশি সুবিধা না পায়। এটা আপনি এই প্রতিবেদন নিশ্চয়ই দেখেছেন যে সেখানে আওয়ামী লীগ অনুপস্থিত, জনগণ অনুপস্থিত। একদম, জনগণের কোনো কথা নেই। একদম।
মানে ওখানে প্রত্যেকটা স্টেপকে আমি ওই এটা কেবল দিল্লি আছে। হ্যাঁ দিল্লি আছে এবং সে প্রত্যেকটা স্টেপকে এই যে বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলে এটাও নাকি ভারতকে মানে সন্তুষ্ট করার জন্য। ইন্টারেস্টিং ব্যাপার হলো বিএনপি মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি এইভাবে আগে আনছেন সামনে, এখন যেহেতু জামায়াতের সাথে তার কম্পিটিশন, জি। জামায়াতও দেখবেন বিএনপির দুর্নীতি নিয়ে কথা বলছে, যদিও সে সময় তারা নিজেরাও সরকারে ছিল। আবার বিএনপিও যেহেতু জামাতের ৭১ নিয়ে সমস্যা আছে, বিএনপি তার জায়গা থেকে বিএনপির প্রতিষ্ঠাতা। ডক্টর জাহিদ, এখানে আসলে আপনি যে প্রসঙ্গটা উঠালেন, জি গণমাধ্যম কর্মী হিসেবে আমরা যেটা বুঝি জি সেটা হলো সামনে নির্বাচন। আমাদের অনেকে প্রশ্ন করছিল যে বিএনপি এই প্রসঙ্গটা আবার কেন আওয়ামীর মতো বয়ান করে নিয়ে আসে। স্বাভাবিক বিষয় যেটা হলো, যেহেতু আমি আপনার রাজনৈতিক অ্যাক্টিভিস্ট না, আমরা বলতে পারি জি সমস্ত রাজনৈতিক দলই প্রতিপক্ষকে গায়াল করে একদম তাই, অস্ত্র খুঁজবে, খুঁজবে কারণ সামনে তার ইলেকশন। একদম তাই, একদম তাই। এখানে কিন্তু অন্য ব্যাখ্যার সুযোগ নেই, একেবারেই সুযোগ, আমি একেবারেই একমত। বিএনপির সরকারের সময় বা বিএনপি যে এখন তাদের গ্রাসরুটের যেসব অভিযোগ আছে, চাঁদাবাজি সহ দখলদারি, এগুলো আসবে না কেন? এগুলো আসবে তো, বরং এগুলো আসলেই জনগণের জন্য কল্যাণ। কারণ হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা এভাবেই কাজ করে। ও তখন ভয় পাবে যে এটা নিয়ে ইয়ে করছে, এটার জন্য আমার ভোট কমে যাচ্ছে, সুতরাং আমি সতর্ক করি। এই জিনিসগুলো এভাবেই কাজ করছে, এগুলো আসতে হবে। তো যেটা বলছিলাম যে বিএনপি তার এই নির্বাচন সামনে রেখে রাজনীতির জন্য এটা করছে, কিন্তু তারা বলে দেওয়ার চেষ্টা করছে যে না, এটা তাকে সন্তুষ্ট করার জন্য। যারা তারেক রহমান নাকি নানান গ্যারান্টি দিয়েছে তাদেরকে, চুক্তি সব ঠিক রাখবে, এগুলো আমি মনে করি স্টিগমাটাইজ করার জন্য সামনে তারা আসলে এরকম নানান রকম সোকল্ড রিপোর্ট আসলে আমাদের সামনে নিয়ে আসবে। একটা খুব খারাপ লাগে, সেটি হলো যে ভারত এখনো বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবে কেন? এটা কি রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা? ভারত আসলে আমার যেটা মনে হয় ভারত প্রাসঙ্গিক থাকবে কেন বলি, প্রাসঙ্গিক করে রাখা হয়। হ্যাঁ, আমি সেটাই বলছি, কারা রাখে? রাখে, রাজনৈতিক দলগুলোই রাখে, কারণ রাজনীতি এরকমই। কিন্তু রাজনৈতিক দলগুলো ভারতকে প্রাসঙ্গিক করে যে দল রাখবে তার জন্য কিন্তু ক্ষতি হবে না। সমস্যাটা অন্য জায়গায়। সমস্যা হচ্ছে ভারত আবার নিজেও তাকে প্রাসঙ্গিক করে রাখে। কেন বলছি, ভারতে যখন বাংলাদেশ বিরোধী কথাবার্তা সরকারি পর্যায় থেকে বলা হয়, গুরুত্বপূর্ণ নেতাদের জায়গা থেকে বলা হয়, তখন বাংলাদেশে আবার এটাকে কে কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে জনগণ বা ভোটাররা আবার সেটাও তো দেখবে। অবশ্যই। সুতরাং ভারতও মানে আমরা ধরলাম আমরা আর ভারতকে গুরুত্ব দেবো না, ধরে নিলাম তাত্ত্বিকভাবে, আপনি দেখবেন পেরে উঠছেন না। কারণ ভারতের জায়গা থেকে, কারণ ভারতে এখন যে ধরনের সরকার, এটা ভারতে যদি অন্য কোনো দল ক্ষমতায় থাকতো হয়তো এটা কম হতো, কিন্তু যে সরকারটা আছে তার কাজই হচ্ছে শত্রু দেখানো। পাকিস্তান শত্রু, চায়না শত্রু, এখন ট্রাম্পও শত্রু, বাংলাদেশ শত্রু। বাংলাদেশ কেন শত্রু, তাকে এই ন্যারেটিভটা হাজির করতে হবে। সে যখন বাংলাদেশের সাথে শত্রুতা দেখাবে, সে যখন বাংলাদেশের প্রতি অ্যাগ্রেসিভ রেটরিক ইউজ করবে, তখন বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোকে রেসপন্ড করতে হবে। তো ইটস আ মাস্ট। আপনি দেখেছেন তারা কি অভিযোগ করেছে, যে তারেক রহমান মুক্তিযুদ্ধকে পুঁজি করে নামছে। বাংলাদেশের মানুষের বিরাট সমর্থন এই দলটার প্রতি আছে। তার এমন একটা সংগঠন আছে, আপনি বললেন, যাকে ভাঙার চেষ্টা করে ২৪-এর ইলেকশনে যতজন মোটামুটি পরিচিত বিএনপির মানুষ বের হতেন, প্রত্যেককে এমপি বানানো হতো না? হতো, প্রত্যেকে। সেই রকম গ্যারান্টি ছিল। আমরা দোকান বলি কথ্য ভাষায়, দুটো দল খোলা হয়েছিল যাতে তারা এসে বসতে পারে ওখানে, কেউ বেরোন নাই। সো এই দলটার এত মানুষের সমর্থন, এত কিছু আছে, সেটা তার সম্বল না, সম্বল হচ্ছে এটা একটা কৌশল। আপনার সাথে আমি একেবারেই একমত, এটা একটা নির্বাচনী রাজনীতিক কৌশল। ডক্টর জাহিদ, ১.৫ যুগ পরে তারেক রহমান দেশে আসছেন। জি, এটা শুধু তার দলের লোকদের উৎসুক আগ্রহ শুধু নয়, আসলে প্রকৃতপক্ষে সারা দেশেরই আগ্রহ রয়েছে, কারণ উনি একটা সবচেয়ে বড় দলের একজন মূল ব্যক্তি। এখন অনেকে এই নিয়ে অনেক কথা বলছেন যে তারেক রহমান দেশে আসলে নানান কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, বিশেষ করে নির্বাচনকে সামনে রাখার কারণে চ্যালেঞ্জের সংখ্যাটা একটু বেড়েছে। তার দলের বিদ্রোহী প্রার্থী, কোনো প্রার্থীর ব্যাপারে আপত্তি, শরিক দলগুলো টানা পড়েন, সব মিলিয়ে অনেক কিছু রয়েছে। আরেকটা বিষয় সেটা হলো যে দেশের যে এই মুহূর্তে যে পরিস্থিতি, সেটাকেও তার মোকাবেলা করতে হবে, তার নিজের দলের বাইরেও, সব মিলিয়ে। এগুলো আমি আপনাকে উল্লেখ করলাম কয়েকটা বিষয়। আপনার দৃষ্টিতে কি কি চ্যালেঞ্জ তার সামনে? নির্বাচনের আগে চ্যালেঞ্জগুলো বলি, সেটা হচ্ছে প্রথম হচ্ছে উনি তো দীর্ঘদিন আসছিলেন না, এবং উনি একটা ইঙ্গিত করেছিলেন যে এটা পুরো তার হাতে নেই, এবং আমাদের ইন্টারপ্রিটেশন ছিল এটা নিরাপত্তা জনিত একটা ঝুঁকি হতে পারে। সো প্রথম চ্যালেঞ্জ হচ্ছে তাকে সেফ অ্যান্ড সিকিউর থাকা। এটা শুধু বিএনপি না, এটা দেশের স্বার্থেই জরুরি। এখন তো ধরুন ওসমান হাদির পরে কিন্তু এটা সবার জন্য প্রযোজ্য, আরো বেশি করে একেবারেই। সো প্রথম চ্যালেঞ্জ এটা।
দ্বিতীয় চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় দলকে সামলানোটা খুব বড় কিছু হয়ে দাঁড়াবে না, ওটা উনি পেরে উঠবেন। আগে দূর থেকেই যতটুকু পেরেছেন, কাছে এসে আমার মনে হয় এটা আরো বেটার হ্যান্ডেল করতে পারবেন। কিন্তু দেশের যে অস্থিরতা আছে, মানে এখন দেশের অস্থিরতার জন্য তো একটা রাজনৈতিক দলের দায়িত্ব নেই, এটা হলো সরকারের দায়িত্ব। সরকার সহ সবাই, সরকার, পুলিশ, মিলিটারি সবাই মিলে এটা কন্ট্রোল করবে। কিন্তু যেহেতু আমরা ব্যর্থতা দেখলাম, আচ্ছা এই প্রসঙ্গে একটু পেছনে গিয়ে বলে আসি, যখন দেশের প্রধান দুটো পত্রিকা অফিস জ্বালিয়ে দেওয়া যায়, দুটো সাংস্কৃতিক প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া যায়, দীর্ঘ সময় ধরে প্রেজেন্স পুলিশের থাকা বা মিলিটারি থাকা ঠেকানো যায় না, সেই দেশে দূতাবাসগুলো মানে গ্যারান্টেড নিরাপত্তায় থাকবে, এটা কি দূতাবাসগুলোর জন্য সোজা কল্পনা করা? এই যে ভারতের হাইকমিশনের দিকে যে আমাদের মার্চ হয়েছিল, থামলো, কোনো একদিন যদি পুরো যাওয়া শুরু করে, তো আমাদের এগুলো সতর্ক হতে হবে। তো যেটা বলছিলাম, এগুলো মূলত সরকারের দায়িত্ব, কিন্তু বিএনপি বড় দল হিসেবে মনে করি একটা দায়িত্ব এখন আছে, যেহেতু তার বিরাট সংগঠনের শক্তি আছে, জনশক্তি আছে। আমি বলছি না আওয়ামী লীগ যেমন ওই পাহারা দিতে নামে, এটা একেবারে অন্যায়, বেআইনি, কিন্তু তার মাঠে তার সংগঠনকে মোটা বিভিন্ন কর্মসূচির মধ্যে রাখা, যাতে আমাদের কোনো রকম কোনো ষড়যন্ত্র কাজ করতে না পারে, এটাও তাকে আসলে এই মুহূর্তে এনশিওর করতে হবে। আরেকটা বড় চ্যালেঞ্জ আমি মনে করি, দলকে নির্বাচনী প্রচারণা এবং নির্বাচনের দিন সংঘাতে জড়িয়ে পড়া থেকে রেস্ট্রিক্ট করা। এই চ্যালেঞ্জ শুধু জনাব তারেক রহমানের না, এটা ডক্টর শফিকুর রহমানের, দুজনের। কারণ মূলত এই দুইটা দলই প্রধান, এবং সংঘর্ষ হলে তাদের মধ্যেই হবে, কম্পিটিশন ওই লেভেলে তাদের মধ্যেই। সুতরাং এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেহেতু যথেষ্ট ভালো করছে না, এই দুইজনকে খুবই রেসপন্সিবিলিটির পরিচয় দিতে হবে, যে কোনো পরিস্থিতিতে আমরা নির্বাচনটা ভালো করার জন্য সর্বোচ্চ সংযম রাখবো এবং যতটা সম্ভব দলের উপরে প্রভাব রেখে এই কাজটা করবে। এটা একটা বড় চ্যালেঞ্জ নির্বাচনের আগে পর্যন্ত আছে বলে আমি মনে করি। আরেকটা বিষয়ে প্রশ্ন উঠেছে, কেউ প্রশ্ন তুলেছেন, সেটি হলো যে ফেসিস্টের দূষর বা তাদের ফেসিস্টকে টিকিয়ে রাখার জন্য যারা মতামত তৈরি করতেন, এদের অনেকেই বা কেউ কোনো না কোনো ফর্মে বিএনপির সঙ্গে মিলে আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা অপচেষ্টা চালাচ্ছে। খুব গুরুতর অভিযোগ। নিশ্চয়ই, মানে একটা জিনিস একটু মনে রাখতে হবে, সেটা হলো যখন আওয়ামী লীগকে পুনর্বাসনের আলাপ আসছে, আমরা কি করেছি আসলে? আমি আরেকটু উদাহরণ স্পষ্ট করে বলি। ডক্টর জাহিদ কি করেছেন? আওয়ামী লীগের আমলে রিস্ক নিয়ে কথা বলেছেন দীর্ঘ সময়, ঠিক আছে, কিন্তু যারা রিস্ক নিয়ে কথা বলেনি, বরঞ্চ তাদের সুরে আমরা দেখেছি যে আওয়ামী লীগকেই পুনর্বাসন করার একটা চেষ্টা ছিল, তাদেরকে টিকিয়ে রাখার চেষ্টা ছিল। বিশেষ করে যখন ছাত্রদের আন্দোলন হয়, তাদের ফেসবুক স্ট্যাটাস আমরা জানি তারা কি করে বিএনপির সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছে, এবং কেউ এই অভিযোগ করছেন যে বিএনপি তাদেরকে আশ্রয় দিচ্ছে। মানে চেষ্টা তারা করবে, কিন্তু আশ্রয় দেওয়া যে কোনো বিবেচনায় অত্যন্ত ভুল রাজনৈতিক সিদ্ধান্ত। মানে একটা জিনিস বুঝতে হবে তাদেরকে, যে তারা হয়তো কোনো জায়গায় তাদের সাথে বয়ান মিলছে, ধরুন সরকারকে ক্রিটিক করা, বিএনপি চায় সরকার চাপে থাকুক, তাদের কিছু কথা সরকারের বিরুদ্ধে যাচ্ছে, বিএনপি যদি মনে করে এটা আমার জন্য ভালো হচ্ছে, তাদের এটা বুঝতে হবে এই মানুষগুলো তাদের সাথে যাওয়া দিনের শেষে পলিটিক্সের সুবিধা করবে না। একটা কথা মনে রাখবো, আমরা আওয়ামী লীগের জন্য একটা সালিশ মেনেছি, আমার কিন্তু ফেরত আসতে পারে। আমি যদি বিচার মানি, তাহলে আমাকে প্রস্তুত থাকতে হবে আওয়ামী লীগ কিন্তু ফেরত আসতে পারে। খেয়াল করুন, আওয়ামী লীগকে আইসিটিতে বিচার করা হবে, প্রসেস নাকি প্রকাশ্যে না হলেও গ্রাউন্ড ওয়ার্ক চলছে, তো ওটা ওখানে উঠবে। হতেও তো পারে যে কোর্টে এটা প্রমাণ করা গেল না যে আওয়ামী লীগ সংগঠন হিসাবে মানবতা বিরোধী অপরাধ করেছে, তখন কোর্ট কি রায় দিবে? সে কিন্তু তখন তাকে নিষিদ্ধাজ্ঞা, যেটা নিষিদ্ধ হবে কি না করার কোনো কারণ নেই, এত প্রমাণ রয়েছে দিনের শেষে, এটা দল হিসাবে দিনের শেষ পর্যন্ত এটা কোর্টের জুরিসডিকশন, এটা কিন্তু আবার মানতে হবে। আমরা যখন সালিশ মানি, এজন্য আমরা শাহবাগে গণজাগরণ মঞ্চ যখন হলো, তখন সমস্যা আমরা কোন সমালোচনাটা করেছিলাম, অনেকের বিরুদ্ধে আমি মনে করি ভ্যালিড অভিযোগ ছিল, যাদেরকে অভিযুক্ত করা হয়েছে, কিন্তু আপনি কোর্টকে কি করতে হবে সেই নির্দেশ দিচ্ছেন। একজনকে কোর্ট যাবজ্জীবন কারাদণ্ড, প্রথম কেসটা, এটা তো কোর্টের রায়, আপনি এটার বিরুদ্ধে মাঠে নেমে আপনি কোর্টের উপরে চাপ তৈরি করে আইন সংশোধন করে, আপিলের সুযোগ ছিল না, করে তাকে ফাঁসি দিলেন। তার মানে আমরা যখন একটা কোর্টের কথা বলবো, আমিও ব্যক্তিগতভাবে, এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগ সংগঠন হিসাবে মানবাধিকার, মানে মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল, আমি মনে করি। কিন্তু আসলে আমরা মনে করা দিয়ে তো হয় না, একটা স্টেট চলে স্ট্রাকচার দিয়ে, ইনস্টিটিউট দিয়ে। আমরা কোর্টের কাছে যাব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমি যদি ওটা মনেই করি, তো আমি তো এক্সিকিউটিভ অর্ডার দিয়ে নিষিদ্ধ করে দিতাম। আমরা এক্সিকিউটিভ অর্ডারের বিরুদ্ধে কিন্তু কথা বলেছি, তার কর্মসূচি, কর্মকাণ্ড এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ আছে। তো টেকনিক্যালি বলছি বিচারে এটা হতেও পারে,
কিন্তু তার আগ পর্যন্ত সেটা হলে সেটা তার মতো করে হবে, সে তখন তার যারা বয়ান করে তারা তাদের সাথে কাজ করবে। বিএনপি যদি এই ধরনের মানুষজনকে সাথে নেয়, এটা ইন এনি কনসিডারেশন এগুলো নেগেটিভভাবে যাবে। আরেকটা কথা মনে রাখতে হবে, এটা সোশ্যাল মিডিয়ার যুগ, কার অতীতে কি আছে না আছে আমরা দেখেছি তো, বেডটের করে দেখিয়ে দিয়েছে, ওর সাথে এই বলেছে, এই ছবি আছে, এর সাথে এরকম ভাবে সে এত ক্লোজ ছিল। এসব যখন সামনে আসতে থাকবে এগুলো বিএনপি যেন ব্যাকফায়ার করবে। বিএনপিকে অবশ্যই কেয়ারফুল হতে হবে। ডক্টর জাহিদুর রহমান, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।